আজ সকালে ওটা থেকেই মনটা খুব ভালো, খুব খুশি। রবিবারের বাতাসে আলাদা একটা স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে। বাড়ির পিছন দিকে যামিনী ফুল গাছ আছে। সেই ফুলের সুগন্ধে বাড়ি সমেত মনটাও সুবাসিত হয়ে মাতাল করে তোলে। শরতের পরিষ্কার আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে চলেছে। দল থেকে বিচ্ছিন্ন পাখিটার চোখ পরিচিত সঙ্গীদের খুঁজছে। শহরের মানুষ প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত, তবুও রাস্তায় আজ অন্য দিনের তুলনায় যানবাহন অল্প আছে, তাই বাতাস আজ দূষণমুক্ত। আজকের দিনটা অন্তত আমার জন্যে স্পেশাল। অঙ্ক স্যারের কালীঘাটের বাড়িতে 8টা থেকে পড়া আছে, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ওর কাছে আজ নিজের ভালোবাসা প্রকাশ করব, মনের মধ্যে লুকানো অনুভূতিগুলো জানাবো। বুকটা ধড়াস ধড়াস করছে, তাও আমি সাহস করে সব কথা বলে দেব। 11টায় ক্লাস শেষ হলে স্যার দরজায় তালা দিয়ে আমাকে দেখতে পেয়ে বললেন, বাবা না আসা পর্যন্ত আমি দাঁড়াচ্ছি। না না স্যার, আমি একাই আজ বাড়ি যাব। আসছি স্যার। সৌম্য ওর বন্ধুদের সাথে অনেকটাই এগিয়ে গেছে। আমি পিছু নিয়ে কফি হাউসের কাছে এসে পৌঁছলাম। দূর থেকে দেখতে পেলাম রিয়া আর মেঘা দাঁড়িয়ে আরও কিছুক্ষণ ওদের সাথে কথা বলে অন্য পথে ঘুরে গেল। আকাশ ওর বাড়ির দিকে রওনা দিল। এইবারে সৌম্যদীপকে একা পেয়েছি। ও সামনে গিয়ে দাঁড়াতেই ভয় পেয়ে গেল। তুই কি আমাদের পিছনে ফলো করছিলি? বিস্ময় আমার দিকে তাকিয়ে আছে, হয়তো একটু সন্দেহ করছে। আমি ব্যাগ থেকে সাদা কাগজটা বের করে ওর হাতে দিয়ে ওকে পড়তে বললাম। এই কাগজেই আমার মনের আবেগ, ওর প্রতি ভালোবাসার কথা স্বীকার করেছি। হাসি মুখে বললাম, তোকে পছন্দ করি। এতদিন বলতে পারিনি, যদি তুই রিজেক্ট করিস তার ভয়তে। শেষ পর্যন্ত সাহস করে বলেই ফেললাম। চুপ করে শুনছিল আমার কথাগুলো, কোনো উত্তর পেলাম না। তুই কিছু বলবি না সৌম্য? সৌম্য বলল, আমার 12টা থেকে কেমিস্ট্রি ক্লাস আছে, এখন বাড়ি যেতে হবে। পরে কথা বলি কেমন? হয়তো বাবার জন্যে সময় চাইছে। তাই আমি লক্ষ্মী মেয়ের মতো ঘাড় নেড়ে বাড়ি চলে এলাম। এরপরে 2 সপ্তাহ পড়তে যেতে পারিনি। এমন জ্বর নিয়ে ভুগলাম যেন বিছানা ছেড়েই উঠতে পারবো না। স্যার বারবার বাবাকে বলছিলেন কষ্ট করে হলেও আমাকে পড়তে আসার জন্যে। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ভালো ফল করতে পারলাম না। 1 মাস পরে পড়তে গেলাম। স্যার আমার উপরে রাগ করে কথাই বলছেন না। পড়ানোর সময় বাদে আমাকে এড়িয়ে চলেছেন। স্যার চা খেতে গেলে আমি ওয়াশরুমে যাই। আমার ব্যাচের ছেলেমেয়েরা দেরি করে পড়তে আসবে। আমি আগে এসেছি কারণ আমার সিলেবাস অনেক পিছিয়ে। বাইরে থেকে মেঘা আর রিয়ার গলা শুনতে পেলাম, তার মানে বাকিরা ক্লাস করার জন্য চলে এসেছে। সৌম্য কি বলবে সেটা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমার নাম কানে আসতে ঘরের ভিতরে না ঢুকে বাইরে থেকে শোনার চেষ্টা করলাম ওরা কি বলছে। মেঘা বলছে, আজ তো সুকন্যা এসেছে, কি বলবি ভেবেছিস? সৌম্য তুই তো জানিস ও কতটা আনস্মার্ট, ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। ওরও তার উপরে অতি সাধারণ দেখতে, ড্রেসিং সেন্স বলতে কিছুই নেই। টেস্ট পরীক্ষায় ভালো নম্বরও তুলতে পারিনি। কীভাবে ভাবলো যে ও তোর যোগ্য? ওকে আমি পাত্তাই দেব না, আর কিছু বলারও দরকার নেই। আমার পাশে ওকে একেবারেই মানাবে না। স্যার ঘরে ঢুকলেন সবে। আমার মনটা ভেঙে গেল। আমার ভালোবাসার বদলে প্রত্যুত্তরে ভালোবাসা পেতে চেয়েছিলাম। নিজের আত্মসম্মানের নিজের হাতে বলি দিলাম। আমার ভালোবাসার মজা ওড়াচ্ছে। গলাটা কেমন যেন ব্যথা করছে, চোখে জল চলে এলো আমার। আমি ক্লাসে ঢুকে অঙ্ক করতে বসলাম। ওরা কিছু বুঝতে পারেনি যে আমি বাইরে দাঁড়িয়ে সব কথা শুনেছি। ক্লাস শেষে চুপচাপ বাড়ি চলে এলাম। সৌম্যর কাছ থেকে উত্তর পেয়ে গেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে আমি আর সৌম্য 80-র উপরে নম্বর তুলি।
আমাদের দুজনকেই স্যার ভালো ফল করার জন্য উপহার দিয়েছিলেন। ব্যাস, ওই শেষ দেখেছিলাম সৌম্যকে। এরপরে আর দেখা হয়নি ওর সাথে, যদিও সেই দিন কথাগুলো শোনার পর আর কোনোদিন ওর সঙ্গে কথা বলিনি। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে আমার কলেজের স্টপেজ চলে এসেছে তা বুঝতেই পারিনি। এই বাস থামান, আমি নামবো। আর একটু দেরি হলে প্রথম লেকচারটা মিস হয়ে যেত। আমি এখন যোগমায়া দেবী কলেজে কেমিস্ট্রি অনার্স করছি। কলেজে বন্ধু বলতে দুজন আছে, শতরূপা আর ওর বয়ফ্রেন্ড বিহান। ওদের দুজনের প্রেম সেই ক্লাস 9 থেকে। কলেজে অদ্রিজা বলে আরও একটি মেয়ের সাথেও বন্ধুত্ব ছিল। আমি সিনিয়র বলে আমাকে সুকন্যাদি বলেই ডাকতো। যেমন সুন্দরী তেমন গুণী মেয়ে, ক্লাসের টপার। অদ্রিজার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছিল। তখন অনেক খুঁজেও পায়নি। ও আমার পাশের সিটে মেট্রোতে বসেছিল। ভুলে গিয়ে অ্যাডমিট কার্ডটা সেখানেই ফেলে রেখে চলে যায়। কলেজের নামটা দেখে বুঝতে পারি আমার কলেজেরই ফার্স্ট ইয়ারের ছাত্রী। হেডমিস মাইকে অ্যানাউন্স করে দেন যে অদ্রিজার অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। পরে আমাকে ধন্যবাদ জানায়। সেই দিন থেকেই আমাদের বন্ধুত্ব। গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করি, তারপরে পিএইচডি কমপ্লিট করার পরে চাকরি পাই। 18,000-এর মাইনেতেই সারা মাসের সংসারের যাবতীয় খরচা চালাতে হয়। বোনের পড়াশোনা শেষ হয়নি, ও তখন মাস্টার্স করছে। নতুন নতুন চাকরিতে ঢুকেছি, তাই প্রচুর কাজের চাপ। এরই মধ্যে স্কুলের বন্ধুদের বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, আর উপহারের বদলে কবজি ডুবিয়ে খেয়ে এসেছি। শতরূপা আর বিহানের বিয়ে হয়ে গেছে 2 বছর হলো। ওদের ছেলের নাম রেখেছে সিদ্ধার্থ। অদ্রিজা বলেছে আনন্দ করার পালা তাদেরও আসবে যখন আমার বিয়ে হবে। ওরা আশা করছে যে আমারও খুব তাড়াতাড়ি বিয়ের জন্য সম্বন্ধ আসবে। বাবাও পাত্রের খোঁজ করছে, কিন্তু সত্যি বলতে আমার বিয়ে করার ইচ্ছে নেই। আমার আজও সৌম্যর কথা মনে পড়ে। ওর বলা কথাগুলো ভেবে কেঁদে ফেলি। ওকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, তার মূল্য পাইনি। আমি হেরে গেছি। আমার পাশে ওকে একেবারেই মানাবে না। কথাটা মনে পড়লেই যে কষ্ট আমার হয় তা কাউকে বলে বোঝানো যাবে না। 11 মাস আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আজ সেই দিনগুলো শুধুমাত্র স্মৃতিচারণ করি। ওর ওপরে অভিমান করে চিরকালই দূর থেকে দেখেছি। ভালোবাসা স্বীকার করার আগে কথা বলার সাহস হয়নি, আর স্বীকারোক্তির পরে কথা বলে অপমানিত হবার ইচ্ছে জাগেনি। স্যারের মুখে শুনেছি সৌম্য ইঞ্জিনিয়ারিং পড়ার শেষে চাকরি পেয়ে বেঙ্গালুরু চলে যায়। সেখান থেকেই চাকরি করছিল কয়েক বছর। আজও কানাডায় আছে। হয়তো কোনোদিন আর দেশে ফিরবে না, অথবা ফিরতেও পারে। রাতে একা বিছানায় শুয়ে ভাবি যদি কোনোদিন এমন হয় যে সৌম্য আমার কাছে ফিরে এসেছে আর ক্ষমা চাইছে, বলছে ও আমাকে ভালোবাসে। কিন্তু বাস্তবের মাটিতে পা পড়লেই সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় মিশে যায়। এটা কোনোদিনই সম্ভব নয়। সৌম্যদ্বীপের হয়তো অনেক গার্লফ্রেন্ড আছে, তাই আমার মতো অতি সাধারণের কথা মনে পড়ে না। আমাকে নিয়ে সংসার করা, পুরো জীবনটা আমার সঙ্গে কাটানো ওর কাছে বোধহয় দুঃস্বপ্নের মতো লাগে।